জাতিসংঘে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস, গুরুত্ব পেতে পারে সংস্কার ও নির্বাচন। ট্রাম্পকে শান্তির দূত বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচলে পাওয়া গেল জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদকে। বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া। ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলেই ওসি প্রত্যাহারের ঘোষণা। জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য ইসি আনোয়ারুলের। ১৫০ আসনের প্রার্থী নিয়ে নির্ভার বিএনপি। দুর্গাপূজা উপলক্ষে বাড়ল র্যাবের নজরদারি ও টহল। উত্তর কোরিয়া মিয়ানমারের উপর বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউ ইয়র্ক সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসের ওভাল অফিসে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদেরকে গ্রেটম্যান বলে সম্বোধন করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের বৈঠকটি ছিল খুবই উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ। বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টা জন্য তাকে শান্তির দূত হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠকে শেহবাজ শরীফ বলেন, মার্কিন নেতার সাহসী এবং সুনির্দিষ্ট পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করেছে, যার ফলে দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। গাজা যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। বিশেষ করে মধ্যপ্রাচ্যে গাজা এবং পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধারের জন্য নিউ ইয়র্কে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসার জন্য ট্রাম্পের প্রশংসা করেন তিনি। চলতি বছরের শুরুতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করে পাকিস্তান যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশা প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী। রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচলে পাওয়া গেল জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদকে। গত ২২ তারিখ ভোরে বাসা থেকে বেরোনো মাওলানা মামুনকে আজ শুক্রবার জুমার পর রাজধানীর পূর্বাচল ১ নম্বর মসজিদে পাওয়া যায়। গত রোববার ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশিদ। তিনি তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মাওলানা মামুনের স্ত্রী খাদিজা বেগম। ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। প্রেসিডেন্ট বেগাজ জানান, তার দেশে শ্রমশক্তির প্রয়োজন। এরই মধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে। আলবেনীয় প্রেসিডেন্ট জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে, বিশেষত পর্যটন খাতে। আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। তিনি আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয় বলেও উল্লেখ করেন। জবাবে প্রেসিডেন্ট বেগাস জানান, বাংলাদেশিদের জন্য ই ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে।
পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ের সরকারি সফর বিনিময় সহ প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি খাতের কর্মীসহ বহুমুখী শ্রমশক্তি সরবরাহে সক্ষম। এক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রেসিডেন্ট বেগাস জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ কারণে জেলা পুলিশ এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টার্গেট করে নাশকতার নানামুখী তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ। মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন পয়েন্টে এরই মাঝে দফায় দফায় ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালায় সংগঠনটি। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে তিনি নিজেই নিয়মিত সড়কে থাকছেন। জেলা পুলিশের সঙ্গেও সমন্বয় রয়েছে। মহাসড়কে অপরাধ প্রবণতা রুখতে চেষ্টার কোনো কমতি নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে গত এক সপ্তাহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসড়কে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ জানান, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অপতৎপরতা না চালাতে পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব থানার ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কারো দায়িত্বে গাফিলতি মেনে নেওয়া হবে না। জামায়াতের সংখ্যানুপাতিক পদ্ধতি তথা পিআর পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক নিয়ে জটিলতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে তিনি এমন কথা বলেন। এর আগে ১৪ই সেপ্টেম্বর জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ও উভয় কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। এরই অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করে দলটি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০% আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। দলটির সূত্রে জানা যায়, অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ঠিক কয়টি আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক করার কথা রয়েছে। প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ও ক্লিন ইমেজধারীরা প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়নে এবার চমক দেখিয়ে অপেক্ষাকৃত তরুণ প্রার্থীদের প্রাধান্য দেয়া হতে পারে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়িয়েছে র্যাব। এরই মধ্যে রাজধানীতে ৯৪টি টহল সহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন করেছে র্যাব। শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় র্যাব মোতায়েন থাকবে। র্যাব জানায়, দুর্গাপূজায় সারা দেশে ৩১,৫২৬টি পূজা মণ্ডপ রয়েছে। ব্যাটালিয়নগুলো নিজ নিজ নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বাংলাদেশে নাশকতার চেষ্টা করলে তা জানাতে আহ্বান জানিয়েছে র্যাব। এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র্যাবের কন্ট্রোল রুম ও প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক ও এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের ২ সরকারি কোম্পানি এবং ২ কোম্পানির মোট ৫ জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতির তথ্য অনুযায়ী ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। অস্ত্র বাণিজ্যের পুরো প্রক্রিয়াটি চলে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান রয়্যাল সুনলি কোম্পানি লিমিটেড এবং কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন, এই ২ কোম্পানির মধ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে রয়্যাল সুইলেন কোম্পানি লিমিটেড, সেটির পরিচালক অং কো উ, ২ শীর্ষ কর্মকর্তা কিয়াও থুমিও মিন্থ ও ৩ মিও অং এবং কমিটির উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দীর্ঘ 4 দশকের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 1984 সালে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা হয়েছিল এশিয়া কাপের। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লীগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় পাকিস্তান ও ভারত বহুবার ফাইনাল খেললেও কখনো ফাইনালে একে অপরের মুখোমুখি হয়নি। এখন পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের নাম উঠে 5 বার, তবে মাত্র 2 বার 2000 ও 2012 সালে শিরোপা জিততে পেরেছে আনপ্রেডিক্টেবল খ্যাত পাকিস্তান। অন্যদিকে ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি 11 বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড 8 বার চ্যাম্পিয়ন হয়েছে। 2025 সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপার লড়াইয়ে।